দুটি ট্রেন পাশাপাশি ক্রস করছে। আমাদের ট্রেনটি এখনো গাজীপুর ডিস্ট্রিক্ট পার হতে পারে নাই। এটা হলো জয়দেবপুর রেলওয়ে স্টেশন। মন ভরে যাচ্ছে এই দৃশ্য দেখে। গফরগাঁও রেলওয়ে স্টেশন। সিঙ্গারা নিলাম। নেক্সট স্টেশন পেয়ারপুর। আরেকটি কোচে চলে আসলাম। ট্রেনটি হঠাৎ করে এখানে থামিয়ে দিল। ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলাম। এই যে স্টেশনটি, এটার নাম হলো দেয়ানগঞ্জ বাজার রেল স্টেশন। চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে আরেকটি নতুন ভ্রমণের জন্য। আজকে আমার ভ্রমণের সঙ্গী হলো তিস্তা এক্সপ্রেস। 2 নম্বর প্ল্যাটফর্মে তিস্তা এক্সপ্রেস অপেক্ষা করছে। সকাল 7:30 এটা দেয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা কমলাপুর থেকে। আমি চলে এসেছি একবারে লোকোমোটিভের সামনে। এটা হলো তিস্তা এক্সপ্রেসের লোকোমোটিভ। দুই নম্বর প্ল্যাটফর্মে তিস্তা এক্সপ্রেস অপেক্ষা করছে। আমরা ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে দেয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা করব। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোনারগাঁ এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে অলরেডি ছেড়ে যাচ্ছে। সকাল 7:30 তিস্তা এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। তো 1 নম্বর প্ল্যাটফর্মে 11 সুন্দর প্রভাতী, ওটা ছেড়ে যাওয়ার পর এটা যাবে। আচ্ছা, নাস্তা কি আছে এখানে? বার্গার আছে, চিকেন ফ্রাই, কাটলেট। আচ্ছা বন্ধুরা, দেখুন এই তিস্তা এক্সপ্রেসে যে ব্রেকফাস্ট, তাদের এখানে কাটলেট আছে, বার্গার আছে, আরেকটা কি আছে এটা? কাটলেট, চিকেন রোল, চিকেন ফ্রাই। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস কত? 160 টাকা। 160 টাকা। দেখতে খুব ভালো লাগছে। আমি নাস্তা করে এসেছি তাই নাস্তা নিচ্ছি না। এটার স্বাদ কেমন আপনাদের জানাতে পারলাম না। এখন সময় সকাল 8:15। আমরা আল্লাহ নামে এই মুহূর্তে যাত্রা শুরু করলাম। তিস্তা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে। তো এখানে 45 মিনিট লেটে আমরা কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করলাম। তিস্তা এক্সপ্রেস খুব চমৎকার একটি বাঁক নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টেশন হলো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। ট্রেন জার্নি আরামদায়ক, নিরাপদ এবং যানজটমুক্ত। তাই আমি প্রায়শই ট্রেন জার্নি করি। আর ট্রেনে জার্নি করার সময় ট্রেনের আশেপাশে এলাকাগুলি খুব সুন্দর মতো দেখা যায়। দুইটি ট্রেন পাশাপাশি ক্রস করছে। তিস্তা এক্সপ্রেস একের পর এক সুন্দর সুন্দর বাঁক নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেনের গতি কম করা হয়েছে সামনে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। তো আমরা 45 মিনিট লেটে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলাম। কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার সময় অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়েছিল। এখন বিমানবন্দর রেল স্টেশন থেকেও কিছু যাত্রী উঠবে। চলে আসলাম বিমানবন্দর রেল স্টেশনে। এখানে প্রচুর যাত্রী দেখা যাচ্ছে। কোথায় যাবেন? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িতে। কোন ট্রেনে যাবেন? আচ্ছা, সবাই অপেক্ষা করছে তাদের নির্দিষ্ট ট্রেনে ওঠার জন্য। এটা হলো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আমি ট্রেনের ভিতরটা আপনাদের দেখাচ্ছি। এখন বর্তমানে ট্রেনের অবস্থা কেমন, এই হলো ট্রেনের ভিতরের অবস্থা। সিট তো খালি নাই এবং দাঁড়ানোর জায়গা নাই, প্রচন্ড ভিড়। যাত্রীদের ঠাসা হলো ট্রেন। 5 মিনিট বিরতির পর আমরা আবার ছুটে চললাম সামনের দিকে। ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে আমাদের ট্রেন মাত্র যাত্রা শুরু করলো। ধীরে ধীরে ট্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
চলে আসলাম আরেকটি স্টেশনে। এই স্টেশনের নাম হলো টঙ্গী রেলওয়ে স্টেশন। টঙ্গী রেলওয়ে স্টেশনটি পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কখনো কখনো এখানে ট্রেনটি থামানো হয় লাইন ক্লিয়ার না থাকলে। আজ লাইন ক্লিয়ার আছে, তো টঙ্গী রেল স্টেশন ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইভাবে একের পর এক রেল স্টেশন পার হয়ে আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে সামনে দেখা যাচ্ছে সেটি হলো জয়দেবপুর রেল স্টেশন। জয়দেবপুর রেল স্টেশনে 2 মিনিটের জন্য ট্রেনটি থামলো। এখন সময় 9:25। আমরা জয়দেবপুর রেল স্টেশন থেকে চলে যাচ্ছি সামনের দিকে। গুড বাই জয়দেবপুর। বন্ধুরা, আজ আমি যে রেল রোডটি ভ্রমণ করছি এটি একটি ঐতিহাসিক এবং জনপ্রিয় রেল রোড। ব্রিটিশ আমলে নারায়ণগঞ্জ থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত এখানে রেল চলাচল করত। কালের বিবর্তনে এটি এখন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত রেল সেবা দিয়ে আসছে। এক সময় বিশাল রেল কর্মযজ্ঞ চলত এই রুটে। এটা হলো জয়দেবপুর রেল স্টেশন। এখানে ট্রেনের টিকিট চেক করা হচ্ছে। যারা কাউন্টার থেকে টিকিট কাটতে পারে নাই ওনারা এখান থেকে টিকিট কেটে নিচ্ছেন। জয়দেবপুর পার হওয়ার পর ট্রেনের স্পিড অনেক গুণ বেড়ে গেছে। এখন খুব দ্রুত গতিতে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সামনের স্টেশন হলো গফরগাঁও। এই রুটে ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় 80 কিলোমিটার। মাঠঘাট, গাছপালা এবং গ্রামগঞ্জ পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলছি দ্রুত গতিতে। এখন চলে আসলাম ভাওয়াল জাতীয় উদ্যানে। এটি ঢাকা থেকে 40 কিলোমিটার উত্তরে গাজীপুর জেলায় অবস্থিত। এর আয়তন 12,409 একর। ভাওয়াল রাজ্যের রাজা ছিলেন রামেন্দ্র নারায়ণ রায়। বিংশ শতকের প্রথম ভাগে একটি বিখ্যাত মামলা ছিল যার নাম ভাওয়াল সন্ন্যাসীর মামলা, যেখানে বাদী নিজেকে ভাওয়ালের রাজা রামেন্দ্র নারায়ণ রায় হিসাবে দাবি করেছিলেন। 1 দশক আগে যার মৃত্যু ঘটেছিল বলে সবাই জানত। বহু বছর মামলা চলার পর বাদী ব্রিটিশ আদালতে মামলায় জয়ী হন এবং রাজত্ব ফিরে পান। বিষয়টি রূপকথাকেও হার মানায়। রাজা রামেন্দ্র নারায়ণ রায়ের জীবনাবসান এবং প্রত্যাবর্তনকে কেন্দ্র করে 2018 সালে নির্মিত হয় ভারতীয় বাংলা চলচ্চিত্র এক যে ছিল রাজা। রাজা নেই, রাজ্য নেই, আছে শুধু স্মৃতি। তার রাজবাড়িটি গাজীপুরে অবস্থিত। বর্তমানে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে তার রাজবাড়িটি ব্যবহৃত হচ্ছে। এটা হলো রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুরে আমাদের ট্রেনটি থামলো না, গতি একটু কম করে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এক সময় নারায়ণগঞ্জ থেকে পাট ও পাটজাত দ্রব্য বহন করে রেল এই পথ দিয়ে চলে যেত বাহাদুরাবাদ ঘাটে। বাহাদুরাবাদ ঘাট থেকে রেল ফেরির মাধ্যমে রেল যমুনা নদী পার হয়ে যমুনা নদীর অপর প্রান্তে বালাসী ঘাটে পৌঁছাত। বর্তমানে বাহাদুরাবাদ ঘাট এবং বালাসী ঘাট রেল পরিষেবা বন্ধ আছে। কোথায় যাবেন? জামালপুর যাবেন? আচ্ছা, ওনারা সিট পায় নাই, টিকিট কেটেছে কিন্তু সিট পায় নাই, স্ট্যান্ডিং অবস্থায় ওনারা যাত্রা করছে, যাবে জামালপুর। এই দীর্ঘ পথ তারা এইভাবেই ট্রেনের ফ্লোরে বসে ভ্রমণ করছে, কেউ দাঁড়িয়ে ভ্রমণ করছে। ফসলের মাঠ, কিছুদিন পূর্বে ধান কাটা হয়েছে। এখন আমরা শ্রীপুরের উপর দিয়ে গাজীপুরের শ্রীপুর পার হয়ে চলে যাচ্ছি সামনের দিকে। শ্রীপুরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এই জায়গাটার নাম হলো সাতকামার। অপোজিটে আছে ট্রেন স্টেশন প্ল্যাটফর্ম। এখানে ট্রেনটি থামবে না, গতি একটু কম করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। স্টেশনের পাশের এলাকাটাই দেখতে এরকম।
সাতকামাইলের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সাতকামাইল রেল স্টেশন পার হয়ে সামনের দিকে এগিয়ে চলছে। ট্রেন ভ্রমণে অনেক ফেরিওয়ালা ওঠেন এবং তাদের সদাই ফেরি করে বিক্রি করেন। এখানে একজন চানাচুরালাকে দেখতে পাওয়া যাচ্ছে। আমার সামনেই দেখা যাচ্ছে বিশাল একটি দিঘি। আমাদের ট্রেনটি এখনো গাজীপুর ডিস্ট্রিক্ট পার হতে পারে নাই। আর কিছুক্ষণ পরেই আমরা গাজীপুর পার হয়ে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে পৌঁছে যাব। ময়মনসিংহ ডিস্ট্রিক্টের প্রথম স্টেশন হলো গফরগাঁও। এরকম চমৎকার সুন্দর সুন্দর এলাকার উপর দিয়ে আমাদের ট্রেনটি চলে যাচ্ছে সামনের দিকে। মন ভরে যাচ্ছে এই দৃশ্য দেখে। কাউরাইল এবং মশাখালী দুইটি স্টেশন পার হয়ে আমরা ছুটে চলছি সামনের দিকে। মশাখালী কি একটি অদ্ভুত নাম না? এখানে মশা নেই এরকম অর্থে বোঝানো হয়েছে, আসলে মশা আছে। এরকম নাম রাখার কারণ কি জানি না। কাউরাইল এবং মশাখালী এই অঞ্চলগুলি ময়মনসিংহ ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত। আমরা মশাখালী পার হয়ে সামনের দিকে ছুটে চলছি। সামনের স্টেশনটি হলো গফরগাঁও। খুব চমৎকার একটি এলাকা। আমরা চলে আসলাম গফরগাঁও রেল স্টেশনে। গফরগাঁও ময়মনসিংহ ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত একটি অঞ্চল। ওই যে সামনে প্ল্যাটফর্ম, ধীরে ধীরে ট্রেন এগিয়ে চলছে সামনের দিকে। আমি এখন যেখানে আছি এটি হলো গফরগাঁও রেল স্টেশন। গফরগাঁও রেল স্টেশন। আর এই পাশেই আমাদের তিস্তা এক্সপ্রেস। এখানে 2 থেকে 3 মিনিট থামবে, তারপর ট্রেন চলে যাবে সামনের দিকে। ঠিক আছে, এই ভাই একই বগিতে ছিল, ওনারা গফরগাঁও নেমে গেলেন। ভালো থাকেন। গফরগাঁও নেমে গেল ওনারা। ঢাকা কমলাপুর থেকে ওনারা এসেছিল, আমরা একই কোচে ছিলাম। কোনটা ছিলাম? এটা না, ভালো আছেন? এই হলো আমাদের অ্যাটেন্ডেন্স ভাই। ভাইয়ের নাম যেন কি? ফরিদ ভাই। আন্তরিক একজন মানুষ। উনি চলার পথে আমাকে তথ্য দিয়ে অনেক উপকার করছে। গফরগাঁও রেল স্টেশনে ট্রেনটি থেমে আছে। ট্রেনের ভিতরের অবস্থা বর্তমানে এরকম আছে। এখানে ওই সিটটি হলো আমার ট্রেনের হুইসেল। ওই সিটটি হলো আমার। আমি ওইখানে বসলাম না, একজন বৃদ্ধ মহিলা, ওনাকে বসতে দিয়েছি। ট্রেনে জায়গা নাই, অসংখ্য মানুষ এখানে ট্রেনে দাঁড়িয়ে ভ্রমণ করছে। পুরোটা যাত্রাপথেই ট্রেনে এরকম ভিড় ছিল। অধিকাংশ লোক দাঁড়িয়ে ভ্রমণ করছে। সিট পর্যাপ্ত পরিমাণ সিট থাকা সত্ত্বেও এখানে অধিক যাত্রী এই রুটে চলাফেরা করে, তাই এই অবস্থা। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন গফরগাঁও থেকে চলে যাবে সামনের দিকে। ভাই কি খুঁজতেছেন? আচ্ছা, উনি ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়েছিল এবং তার মোবাইলের হেডফোন হারিয়ে গেছে, ওটা খুঁজতেছে। গফরগাঁও থেকে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। ট্রেনের একজন অ্যাটেন্ডেন্স, ওনার নাম হলো রাজু। পরবর্তী স্টেশনের নাম কি? ময়মনসিংহ। আমরা গফরগাঁও থেকে রওনা হয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে
চলে যাচ্ছি সামনের দিকে। আপনারা যারা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি দিকে এই রুটে চলাচল করবেন তারা অসম্ভব সুন্দর সিনারি দেখতে পাবেন, কারণ কিছুদিন পরেই এখানে সরিষা রোপণ করা হবে। ফসলের মাঠগুলি তখন হলুদে হলুদে পুরা ভরে যাবে এবং খুব চমৎকার দৃশ্যের অবতারণা করবে। চমৎকার দৃশ্য। আমাদের ট্রেন ছুটে চলছে সামনের দিকে। ময়মনসিংহ ডিস্ট্রিক্টের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি ময়মনসিংহ রেল স্টেশনের দিকে। ট্রেনে এইভাবে সিঙ্গারা বিক্রি হচ্ছে, সিঙ্গারা নিলাম। চমৎকার স্বাদ, 5 টাকা করে পিস সিঙ্গারা খাচ্ছি। ইতিমধ্যে আমরা ফাতেমাগঞ্জ পার হয়ে আসলাম। ফাতেমাগঞ্জ স্টেশনে আমাদের ট্রেনটি থামেনি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই মানুষগুলো ট্রেন ভ্রমণের আসল মজাটা ভোগ করেন। কিছুক্ষণ আগে চানাচুর খেয়েছেন এবং এখন পপকর্ন খাচ্ছেন। দেখুন কেমন লাগে? ভালো লাগে? হ্যাঁ, যা বললাম আপনাদেরকে, ওনারা ট্রেন ভ্রমণের পুরোপুরি স্বাদ নিয়ে থাকেন। তারা চানাচুর, চিপস, পপকর্ন, পানি, মানে যা বিক্রি করে তা একটা পর একটা ওনারা খেতে থাকেন এবং ট্রেন জার্নি করেন। আপনারাও ট্রেন জার্নি করুন। আমাদের দেশে দেখার মতো অনেক কিছুই আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ময়মনসিংহ স্টেশন, রেল স্টেশনের প্ল্যাটফর্ম, ওই যে অনেক দূরে। এখানে অনেক যাত্রী নামবে, এরা সবাই অপেক্ষা করছে ট্রেন থেকে নামার জন্য। এরা ময়মনসিংহ রেল স্টেশনে নেমে যাবে। এখন সময় সকাল 11:30। তো আমরা চলে আসলাম ময়মনসিংহ রেল স্টেশনে। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন থামবে। এখানে আসার কথা ছিল, ট্রেনের তিস্তা এক্সপ্রেসের শিডিউল অনুযায়ী এখানে আসার কথা ছিল 10টা বাজে, তো এখন বাজে 11:30, সকাল 11:30। আমরা চলে আসলাম ময়মনসিংহ রেল স্টেশনে। বিশাল বড় রেল স্টেশন এটা এবং খুব সুন্দর। আমাদের বগিটি প্ল্যাটফর্ম পেল, আমি স্টেশনে নামলাম। তো সামনে আছে যাত্রী ছাউনি। এখানে আসার কথা ছিল 10টায়, কিন্তু এখন সকাল 11:30 বাজে, বেলা 11:30 বাজে। এটা হলো যাত্রী ছাউনি। বিশাল বড় স্টেশন। ভেবেছিলাম এই উত্তর অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা হবে, তাই জ্যাকেট ট্যাকেট লাগিয়ে এসেছি, কিন্তু এসে দেখলাম বিপরীত। এখানে প্রচণ্ড গরম, রোদের তাপ অনেক এবং শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। একটি হুইসেলের শব্দ শুনলাম, কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে যাবে। বেলা 11:35। এখন আস্তে আস্তে আমাদের ট্রেনটি যাত্রা শুরু করলো ময়মনসিংহ রেল স্টেশন থেকে। ময়মনসিংহ একটি বিভাগীয় শহর, আর ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনটি ময়মনসিংহ সদর উপজেলায় অবস্থিত। নারায়ণগঞ্জ থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যে রেলপথ, সেটা 4টি ধাপে স্থাপিত হয়। প্রথম ধাপ 1885 সালে জানুয়ারি মাসে ঢাকা ফুলবাড়িয়া থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত হয়। দ্বিতীয় ধাপে 1885 সালের মধ্যভাগে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত রেলপথ স্থাপিত হয়। তৃতীয় ধাপ 1894 সালে
ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত সম্প্রসারিত হয়। চতুর্থ ধাপ 1912 সালে জামালপুরের জগন্নাথগঞ্জ থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সম্প্রসারণ করা হয়। এইভাবে 4টি ধাপে নারায়ণগঞ্জ থেকে বাহাদুরাবাদ ঘাট রেলপথ সম্প্রসারণ করা হয়। নারায়ণগঞ্জ থেকে পাট ও পাটজাত পণ্য বোঝাই করে নারায়ণগঞ্জ থেকে ঢাকা, ঢাকা থেকে ময়মনসিংহ, তারপর জামালপুর হয়ে জামালপুরের বাহাদুরাবাদ রেল ফেরি পর্যন্ত এই রেল চলাচল করত। এই ট্রেনের লাস্ট গন্তব্য হলো দেয়ানগঞ্জ বাজার। তো আমি দেয়ানগঞ্জ বাজারে নামবো। এখনও অনেকগুলি স্টেশন বাকি আছে। ট্রেন ইতিমধ্যে 1.5 ঘন্টা ডিলে, ট্রেনের অলরেডি 1.5 ঘন্টা ডিলে হয়েছে। নির্দিষ্ট টাইমে ট্রেন স্টেশনে পৌঁছাতে পারছে না এবং এই ট্রেনে যাত্রীর অত্যাধিক চাপ, প্রচুর যাত্রী ওঠে এই ট্রেনে এবং কোচগুলি অতটা ভালো না, সব পুরাতন এবং বেশ কিছু টয়লেট আছে যেখানে পানি নেই, টয়লেটের ব্যবস্থা খুব খারাপ। তো এইভাবে যাত্রা চলছে। ট্রেনটি অনেক পুরাতন এবং জনপ্রিয় ট্রেন। ট্রেনের অ্যাটেন্ডেন্স যারা আছেন তারা খুবই ভালো। আমরা ছুটে চলছি দেয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে। নেক্সট স্টেশন পেয়ারপুর রেল স্টেশন থেকে ট্রেন চলে যাচ্ছে। রেলওয়ে প্ল্যাটফর্মটি সামনে দেখা যাচ্ছে। ট্রেনটা পেয়ারপুর রেল স্টেশন থেকে সুন্দর একটি বাঁক নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে। সামনের স্টেশন হলো জামালপুর টাউন। পেয়ারপুর রেল স্টেশন থেকে চলে যাচ্ছি আমরা। এইখানে একটি স্টেশন দেখা যাচ্ছে, এটা হলো নরুন্দি। নরুন্দি স্টেশনের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এখানে আমাদের ট্রেন থামেনি, আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সামনে হলো জামালপুর যে টাউন রেল স্টেশন, সেখানে আমরা চলে যাচ্ছি। চলে আসলাম জামালপুর টাউন রেল স্টেশনে। খুব সুন্দর একটি রেল স্টেশন। এটা হলো রেল স্টেশনের প্ল্যাটফর্ম এবং সামনে দেখা যাচ্ছে যাত্রী ছাউনি। এখানে ম্যাক্সিমাম লোক এই স্টেশনে নেমে যাবে তিস্তা এক্সপ্রেস থেকে। অনেক বড় এই স্টেশনটি, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। তো জামালপুর টাউন রেল স্টেশনটি ঘুরে ঘুরে দেখলাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে যাবে। আমি এখন যে কোচটিতে উঠলাম এটি হলো এসি চেয়ার। এসি কোচের টয়লেটের ব্যবস্থা এরকম। এই টয়লেটগুলি দেখতে এরকম। এটা হাই কমেট, কিন্তু এটা বায়ো টয়লেট না, এটা নর্মাল টয়লেট, একটা বেসিং আছে। আচ্ছা, এই ট্রেনের সিট সম্পর্কে বলা হয়নি। এখানে সিটের পিছনে এখানে ডাইনিং যে ট্রে আছে, গ্লাস হোল্ডার এবং পেপার পত্রিকা রাখার জন্য হোল্ডার আছে। সিটগুলি দেখতে এরকম 2:2, দুই পাশে 2টি করে সিট, 4টি সিট। এসি চেয়ারকে অ্যাপ সিটও বলা হয় এবং প্রতিটি সিটের ভাড়া 386 টাকা। আমি চলে যাচ্ছি সামনের দিকে। দুই কোচের মাঝখানে যে জয়েন্ট, এই জয়েন্টটা দেখতে এরকম। আর শোভন চেয়ার দেখতে এরকম। এটা হলো শোভন চেয়ার। শোভন চেয়ারের আসন বিন্যাস এইভাবে, 2টি 4টি সিট এবং সিটের লেগ স্পেস যথেষ্ট এবং এখানে ডাইনিং যে ট্রে সেটা নাই এবং এটাতে এসি নাই। এসি চেয়ার এবং শোভন চেয়ারের মধ্যে পার্থক্য এটাই। ভালো আছেন? কোথায় যাবেন? ইসলামপুর না দেয়ানগঞ্জ? ইসলামপুর। আচ্ছা, এই ট্রেনে প্রচুর যাত্রী ওঠে। একটি
জনপ্রিয় ট্রেন এই রোডে। তিস্তা এক্সপ্রেস একটি জনপ্রিয় ট্রেন এই রোডে, এবং যেমন প্যাসেঞ্জার তেমন এই ট্রেনে হকারের প্রচুর হকার এখানে বিভিন্ন রকমের খাবার বিক্রি করে। আমি চলে যাচ্ছি আরেকটি বসে চলে আসলাম। শোভন চেয়ারকে এস চেয়ারও বলা হয়। প্রতিটি সিটের ভাড়া 250 টাকা। হকার এবং ভিক্ষুকের পরিমাণ অনেক বেশি এই ট্রেনে। দেখুন দুই ট্রেনের যে জয়েন্টটা কিভাবে জাম্পিং করছে। আরেকটি কোচে চলে আসলাম। এইভাবে একের পর এক বেশ কয়েকটি শোভন চেয়ারের কোচ আছে এখানে, এবং এসি কেবিন আছে 2টি, একটি খাবারের বগি এবং লোকোমোটিভ। এই নিয়ে এই তিস্তা এক্সপ্রেস। নারিকেলে বিক্রি করতেছে কত করে ভাই? 10 টাকা পিস নারিকেলে বিক্রি করতেছেন। আমার একটা দেন তো। একটা নারিকেল নিলাম, নারকেল আর চিনি দিয়ে তৈরি করা। দেখতে নরম দেখা গেছে, কিন্তু আসলে এটা নরম না, অনেক শক্ত, অনেক শক্ত। এবং শুধু চিনি, শুধু সামান্য কিছু নারকেল, এতে ম্যাক্সিমাম চিনির পরিমাণ বেশি। চলে আসলাম আরেকটি রেল স্টেশনে। এই স্টেশনটির নাম হলো মেলেন্দা বাজার। মেলেন্দা বাজার রেল স্টেশনে এখন আমরা আছি। এখানে 2 মিনিট থাকবে ট্রেনটি, 2 মিনিট পর এখান থেকে চলে যাবে সামনের স্টেশনে। অলরেডি হুইসেল বেজে উঠল, এখনই ট্রেনটি ছাড়বে। মেলেন্দা বাজার রেল স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি। 2 মিনিট এখানে ট্রেনটি থেমেছিল। মেলেন্দা বাজার রেল স্টেশন। মাশাআল্লাহ অনেক সুন্দর এই স্টেশনটা, এবং প্ল্যাটফর্ম বিশাল বড় একটি প্ল্যাটফর্ম। মেলেন্দা বাজার স্টেশন থেকে ট্রেন ছুটে চলছে দুর্বার গতিতে। পরবর্তী স্টেশন ইসলামপুর বাজার, তারপরে হলো দেয়ানগঞ্জ বাজার। বাহ, কি সুন্দর হলুদ আর সবুজের খেলা চলছে, চোখ ধাঁধানো সৌন্দর্য। প্রকৃতির এই রূপ বৈচিত্র্য দেখে আমি নির্বাক। আমার মুখের ভাষা হারিয়ে গেছে। আমি সঠিকভাবে বর্ণনা করতে পারছি না, কোনো উপমা বা সামর্থক শব্দ দিয়ে আমি এই রূপ বৈচিত্র্য বর্ণনা করতে পারছি না। তাই একটি মিউজিক বাজিয়ে দিলাম। আপনারা মিউজিকের সাথে এই সৌন্দর্য উপভোগ করুন নিজের মতো করে। ইসলামপুর বাজার থেকে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। ইসলামপুর জামালপুর জেলার একটি উপজেলা শহর। কাঁসার বাসনের জন্য এই জেলার খ্যাতি আছে। গুড় এবং কাঁসার বাসনের জন্য এই জেলা বিখ্যাত। এই ট্রেনের লাস্ট স্টপেজ দেয়ানগঞ্জ বাজার। আমরা দেয়ানগঞ্জ বাজারের দিকে চলে যাচ্ছি। আমার যে সিট ছিল সেখানে একটি বৃদ্ধ মহিলাকে আমি বসতে দিয়েছি। এই ট্রেনে সিটে যেরকম যাত্রী এবং সিটের চেয়ে বেশি দাঁড়িয়ে যাত্রী ট্রেন ভ্রমণ করে। প্রচুর লোক ওঠে এই ট্রেনে, এবং ট্রেনের টয়লেটগুলি অতটা ভালো না, তাই টয়লেটগুলি ঠিক মতো ভালো মতো দেখালাম না।
চারপাশের দৃশ্য যা দেখলাম খুব চমৎকার দৃশ্য। ট্রেনটি হঠাৎ করে এখানে থামিয়ে দিল। এটা হলো জিগলকান্দি, সামনে ভাঙা ব্রিজ, তাই ট্রেনটি এখানে থামলো, সম্ভবত কোনো রেল ক্রস হবে। আর আমার সামনে দেখা যাচ্ছে আখেত, এবং এই রোডে একটু সামনে গেলেই যে আমাদের বিশাল বড় এক সুগার মিল আছে, জিল বাংলা সুগার মিল, তাই এই দেয়ানগঞ্জ যাওয়ার আগে এই সুগার মিল পড়বে। ভাঙা ব্রিজ, যে ব্রিজটির কথা বলেছিলাম, এই ব্রিজটি হলো ভাঙা ব্রিজ। এখানে ট্রেন একেবারে বন্ধ করে তারপরে অল্প গতিতে এই ব্রিজটি পার হয়ে যায়। আমি চেষ্টা করব ট্রেন থেকে জিল বাংলা সুগার মিলটি আপনাদের দেখানোর জন্য, যদি সম্ভব হয় তাহলে দেখাবো। এবং ছোট ছোট আকারের কিছু আখ্যা দেখতে পাচ্ছি। এই যে সামনে যে বিভিন্ন গাছপালা দেখা যাচ্ছে, এবং ওই ট্রাকে ভিতরে দেখেন, খেয়াল করুন, ট্রাকের ভিতরে অনেক আখ দেখা যাচ্ছে। এটি হলো জিল বাংলা সুগার মিল। ওই যে লেখা দেখা যাচ্ছে ব্লু কালারের মধ্যে সাদা যে লেখা, সেখানে লেখা আছে জিল বাংলা সুগার মিল। এখানে চিনি উৎপন্ন করা হয়। আমরা দেখতে পেলাম জিল বাংলা সুগার মিল। ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলাম। এই যে স্টেশনটি, এটার নাম হলো দেয়ানগঞ্জ বাজার রেল স্টেশন। তো এই তিস্তা এক্সপ্রেসে আজ ভ্রমণ করলাম। এখানে আসার কথা ছিল 12টা 30 মিনিটে, ট্রেন অনেক লেট হয়েছে। এখন সময় হলো 1টা 40 মিনিট। তো 12টা 30 মিনিটে আসার কথা ছিল, আমরা আসলাম 1টা 40 মিনিটে। এই সময়টুকু আমাদের এখানে ডিলে হলো। দীর্ঘ সময় ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।